আজকের আলোচনাটা একটু অন্যরকম, তাই না? আমরা একটা বেশ যাকে বলে শক্তিশালী ধারণা নিয়ে কথা বলবো। কিভাবে আমাদের চিন্তাভাবনার গভীরে বসে থাকা নকশাগুলো আমাদের জীবনকে গড়ে তোলে। আর আমরা কি আসলেই এই নকশা বদলাতে পারি? জো ডিসপেন্সার কিছু ভাবনা, বিশেষ করে পুরনো অভ্যাসের চক্র ভাঙা নিয়ে, সেগুলো একটু খুঁটিয়ে দেখব আজ। আমাদের লক্ষ্য হল মনকে কাজে লাগিয়ে নতুন বাস্তবতা তৈরির যে পথ, তার কিছু বাস্তব কৌশল বোঝা। আচ্ছা, শুরুতে একটা বিষয় ভাবুন তো। বলা হয় আমাদের রোজকার চিন্তার প্রায় ৯০% নাকি গতদিনের কথারই পুনরাবৃত্তি। ডিসপেন্সা বলছেন এই কারণেই আমরা যেন একই জীবনে আটকে যাই। এটা শুধু অভ্যাস নয়, প্রায় যেন একটা স্নায়বিক কারাগার। তো এখান থেকে বেরোনোর উপায় কি? হ্যাঁ, ঠিক এই জায়গাটাতেই ডিসপেন্সার মূল কথাটা চলে আসে। উনি বলেন আমাদের ব্যক্তিত্ব আমাদের ভাবনা, কাজ আর আমাদের অনুভূতি, এই সব কিছু মিলেই কিন্তু আমাদের ব্যক্তিগত বাস্তবতা তৈরি করে। ওহ, সুতরাং যদি বাস্তবতা বদলাতে হয়, আগে নিজেকে নিজের ব্যক্তিত্বকে বদলাতে হবে। এটা শুধু বাইরের পরিস্থিতি বদলানোর বিষয় নয় মোটেও। তার শুধু চাকরি বা সম্পর্ক পাল্টালে হবে না। যদি ভেতরের ওই মূল চিন্তা বা অনুভূতিগুলো একই থেকে যায়, ব্যাপারটা কি তাই? একদম। কারণ আমাদের ব্যক্তিত্বটাই হলো বলতে পারেন সেই চশমাটা, যা দিয়ে আমরা চারপাশটা দেখি আর প্রতিক্রিয়া করি। আচ্ছা। যদি চশমাটা একই থাকে, তাহলে তো নতুন পরিস্থিতিতে গিয়েও আমরা সেই পুরনো অভিজ্ঞতাটাই বারবার তৈরি করতে থাকব। তাই ভেতরের পরিবর্তনটাই আসল। কিন্তু বদলানোটা এত কঠিন লাগে কেন বলুন তো? পুরনো অভ্যাসের মধ্যে একটা পরিচিত ব্যাপার আছে, যদিও সেটা হয়তো কষ্টেরই। আর নতুন কিছু চেষ্টা করতে গেলেই কেমন যেন একটা অস্বস্তি বা ভয় কাজ করে। হ্যাঁ, এটাকে বলা যায় অনুমানযোগ্য দুঃখ বনাম অনিশ্চিত সম্ভাবনার একটা লড়াই। মানুষ কিন্তু অনেক সময় পরিচিত কষ্টটাকে আঁকড়ে ধরে। তাই নাকি? হ্যাঁ, কারণ সেটা অন্তত জানা। অজানার মধ্যে ভালো কিছু থাকার সম্ভাবনা থাকলেও ওই অনিশ্চয়তাটা শরীর আর মন সেটা সহজে মেনে নিতে চায় না। শরীর আসলে পরিচিত অনুভূতিগুলোতেই থাকতে অভ্যস্ত হয়ে যায়, সেটা সুখেরই হোক বা দুঃখেরই। ডিসপেন্সা তো এখানে স্নায়ুবিজ্ঞানের সাহায্য নেন, তাই না? ওই যে একটা কথা আছে যে স্নায়ু কোষগুলো একসাথে জ্বলে, তারা একসাথে জুড়ে যায়। নার্ভ সেলস দ্যাট ফায়ার টুগেদার ওয়ার টুগেদার, এই ব্যাপারটা ঠিক তাই। এর কি এই যে আমরা যা বারবার ভাবি বা করি, মস্তিষ্ক সেটার জন্য একটা পাকা রাস্তা বানিয়ে ফেলে? বিষয়টা ঠিক সেরকমই। এটাই হলো নিউরোপ্লাস্টিসিটি বা স্নায়ু নমনীয়তা। প্রায় ৩৫ বছর বয়সের মধ্যে আমাদের অনেক চিন্তা আর আচরণ প্রায় স্বয়ংক্রিয় হয়ে যায়, অটোমেটিক। কারণটা হলো মস্তিষ্কের ওই নির্দিষ্ট পদগুলো খুব বেশি ব্যবহার করা হয়েছে। কিন্তু দারুণ খবরটা হলো এই পদগুলো কিন্তু বদলানো সম্ভব। আমরা সচেতন চেষ্টা দিয়ে মস্তিষ্কে নতুন সংযোগ, নতুন পথ তৈরি করতে পারি। ও আচ্ছা। অনেকটা ধরুন মাঠে বারবার হাঁটার ফলে যেমন একটা পথ তৈরি হয়, শুরুতে কঠিন কিন্তু নিয়মিত ব্যবহারে স্পষ্ট হয়ে ওঠে, সেরকমই। আচ্ছা, আমরা চিন্তার কথা বললাম, মস্তিষ্কের সংযোগের কথাও শুনলাম, কিন্তু এর সাথে আবেগ কিভাবে জড়িত? বিশেষ করে ওই যে তীব্র আবেগগুলো, যেগুলো আমাদের অতীতে আটকে রাখে। খুব দরকারি প্রশ্ন এটা। দেখুন, শুধু পুরনো ঘটনাটা মনে পড়ায় সমস্যা নয়, আসল বাঁধনটা হলো সেই ঘটনার সাথে জড়িয়ে থাকা আবেগটা। আবেগটা? হ্যাঁ, যখন আমরা বারবার পুরনো কষ্ট বা ভয় বা রাগের আবেগ অনুভব করি, তখন আমাদের শরীর সেই রাসায়নিক অবস্থায় অভ্যস্ত হয়ে পড়ে। পরিবর্তন চাইলে তাই শুধু স্মৃতি থেকে নয়, এই যে পুনরাবৃত্তিমূলক আবেগ, সেখান থেকেও সচেতনভাবে বেরোতে হবে। তাহলে এই যে অচেতন আবেগ আর চিন্তার চক্র, যা হয়তো আমরা বুঝতেই পারছি না যে একটা প্রোগ্রামের মতো চলছে, এখান থেকে বেরোনোর উপায় কি? ডিসপেন্সা কি এখানে ধ্যানের মতো কিছুর কথা বলেন? হ্যাঁ, এখানেই মেডিটেশন বা ধ্যানের একটা বড় ভূমিকা আছে। ধ্যান কিন্তু শুধু শান্ত হয়ে বসে থাকা নয়। আচ্ছা। এটা হলো নিজের ভেতরের ওই যে স্বয়ংক্রিয় চিন্তা, আচরণ আর আবেগগুলো, সেগুলোকে চেনার আর দেখার অভ্যাস করা। সেগুলোর দ্বারা নিয়ন্ত্রিত না হয়, শুধু একজন পর্যবেক্ষকের মতো দেখা। ডিসপেন্সা একটা সুন্দর কথা বলেন, প্রোগ্রামটা দেখুন, প্রোগ্রামটা হবেন না। বাহ! যখন কেউ তার ওই পুনরাবৃত্তিমূলক প্যাটার্নগুলো ধরতে পারে, তখনই কিন্তু সেটার থেকে মুক্ত হওয়ার প্রথম ধাপটা শুরু হয়।
সচেতনতা বাড়ে। তাহলে যদি আমরা বাস্তব জীবনে এটা প্রয়োগ করতে চাই, ধাপগুলো কি হতে পারে? প্রথমত, সারাদিনে নিজের ওই নেতিবাচক চিন্তা বা প্রতিক্রিয়াগুলো খেয়াল করা, মানে সচেতন হওয়া। সচেতনতা তো অবশ্যই প্রথম ধাপ। এরপর আসে মানসিক মহড়া, মানে মনে মনে কল্পনা করা যে আপনি নতুন পরিস্থিতিতে কিভাবে প্রতিক্রিয়া করতে চান, বা আপনার কাঙ্ক্ষিত ভবিষ্যৎটা ঠিক কেমন দেখতে। মনে মনে মহড়া করা ইন্টারেস্টিং। হ্যাঁ, এর বারবার মহড়া করলে কি হয়, মস্তিষ্ক নতুন স্নায়বিক সংযোগ তৈরি করতে শুরু করে। মানে ব্রেন তখন আর শুধু অতীতের রেকর্ড বই থাকে না, ভবিষ্যতের একটা ম্যাপ তৈরি করতে শুরু করে। আর ভবিষ্যতের অনুভূতিগুলো বর্তমানেই অনুভব করার যে বিষয়টা, ডিসপেন্সার সেটার ওপর খুব জোর দেন। এটা একদিকে যেমন খুব আশাবাদী শোনায়, অন্যদিকে কারো কারো কাছে হয়তো একটু বেশি কাল্পনিকও লাগতে পারে। এর পেছনে কি কোনো যুক্তি আছে? এটা আসলে খুবই বাস্তবসম্মত একটা কৌশল, কারণ আমাদের শরীর, মানে আমাদের বায়োলজি, বাস্তব অভিজ্ঞতা আর তীব্রভাবে কল্পিত অভিজ্ঞতার ফলে যে আবেগ তৈরি হয় তার মধ্যে বিশেষ পার্থক্য করতে পারে না। ও, তাই নাকি? হ্যাঁ, যখন কেউ তার কাঙ্ক্ষিত ভবিষ্যতের আবেগ, ধরুন কৃতজ্ঞতা, আনন্দ বা মুক্তি, বর্তমানে নিয়মিত অনুভব করার অনুশীলন করে, তখন শরীর আক্ষরিক অর্থে বিশ্বাস করতে শুরু করে যে সেই ভবিষ্যৎটা ইতিমধ্যেই ঘটে গেছে। আচ্ছা। আর তখন শরীর সেই ভবিষ্যতের সাথে তাল মেলাতে নতুন জিনকে অ্যাক্টিভেট করার সংকেত পাঠায়, নতুন রাসায়নিক অবস্থা তৈরি করে। তখন ব্যক্তি নিজেই যেন একটা চুম্বকের মতো হয়ে ওঠে, সেই ভবিষ্যৎকে আকর্ষণ করতে শুরু করে। কিন্তু এই পথে এগোনোটা নিশ্চয়ই সোজা নয়, বিশেষ করে যখন বাইরে থেকে চট করে কোনো পরিবর্তন চোখে পড়ছে না। ওই সময়টা কেমন যায়? ঠিক ধরেছেন। পরিবর্তনের পথে একটা সময় আসে যাকে ডিসপেনজা বলেন শূন্যস্থান বা ক্রান্তিকাল। মানে যখন পুরনো সত্তাটা চলে যাচ্ছে, কিন্তু নতুন বাস্তবতা এখনো পুরোপুরি আসেনি। হ্যাঁ, বুঝতে পারছি। এই সময়টাতেই কিন্তু সবচেয়ে বেশি অধ্যবসায় লাগে। অনেকটা ধরুন পুরনো চাকরি ছেড়ে নতুনটার জয়নিং ডেটের অপেক্ষায় থাকার মতো একটা দোটানা অবস্থা, তাই না? ঠিক। ভরসাও হচ্ছে না, আবার পেছনেও ফেরা যাচ্ছে না। একদম। এই সময়টায় ফলাফলের জন্য অধৈর্য না হয়ে প্রক্রিয়াটার উপর ভরসা রাখাটা খুব জরুরি। লক্ষ্য শুধু ফল পাওয়া নয়, বরং সেই ফল পাওয়ার যোগ্য হয়ে ওঠা, ভেতরের পরিবর্তনটা ঘটানো। আর এর সপক্ষে তো বৈজ্ঞানিক প্রমাণও আছে, তাই না? ব্রেন স্ক্যান বা হার্ট রেট ভ্যারিয়েবিলিটি স্টাডিজের মতো বিষয়গুলো। হ্যাঁ, গবেষণা তো দেখাচ্ছে যে নিয়মিত অনুশীলনের মাধ্যমে মানুষ মস্তিষ্কের তরঙ্গ, হার্টের রিদম এগুলোতে উল্লেখযোগ্য পরিবর্তন আনতে পারে। বয়স বা আগের শারীরিক অবস্থা এগুলো কোনো বাধাই নয়। যারা লেগে থাকে তারা নিজেদের ভেতরকার অবস্থা বদলাতে শেখে। তাহলে পুরো আলোচনার সারমর্ম যদি করি, তাহলে দাঁড়ায় যে আমরা আসলে আমাদের ভাগ্যের শিকার নই। আমরা সচেতনভাবেই নিজেদের ভেতরের জগৎটা, মানে চিন্তা, অনুভূতি, আচরণ, সেটা বদলে সক্রিয়ভাবে আমাদের বাইরের বাস্তবতাও কিন্তু পুনর্নির্মাণ করতে পারি। একদম। আসল পরিবর্তনটা তখনই আসে যখন আমরা অতীতের ঘটনার দ্বারা চালিত না হয়ে ভবিষ্যতের একটা পরিষ্কার লক্ষ্য বা ভিশন দ্বারা চালিত হতে শুরু করি। মানে রিঅ্যাক্টিভ হওয়া থেকে ক্রিয়েটিভ হওয়া। দারুণ একটা দৃষ্টিকোণ, সত্যি ভাবনার মতো। সবশেষে একটা প্রশ্ন হয়তো ভাবনার জন্য রেখে যাওয়া যায়, কি হবে যদি আমাদের জীবনের সবচেয়ে বড় বাধাটা বাইরের কোনো পরিস্থিতি না হয়ে আমাদের খুব পরিচিত কিছু অনুভূতি, এমনকি হতে পারে নেতিবাচক অনুভূতিগুলোর প্রতি আমাদের এক ধরনের আসক্তি তৈরি হয়ে গেছে। মানে আমরা হয়তো কষ্ট পাচ্ছি, কিন্তু ওই পরিচিত কষ্টটা ছাড়তেও ভয় পাচ্ছি। অজানার দিকে পা বাড়ানোর জন্য কোনো পরিচিত অনুভূতিটাকে ছেড়ে দেওয়াটা এই মুহূর্তে আপনার জন্য সবচেয়ে জরুরি বলে মনে হয়। এটা নিয়ে একটু ভাবা যেতে পারে।